হামের টিকাদান কর্মসূচি বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার অভিযোগ তুলে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার সব উপদেষ্টা দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম এই আবেদন করেন। রিটে একটি তদন্ত কমিটি গঠন এবং ক্যাবিনেট, স্বাস্থ্য ও স্বরাষ্ট্র সচিব সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। এর আগে গত 6 এপ্রিল এই বিষয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছিল। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের 18 মাসের শাসন আমলে অর্থনীতি ও স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে অরাজকতা সৃষ্টির অভিযোগ এনে তাদের কর্মকাণ্ডের পৃথক তদন্ত চাওয়া হয়েছে। আজ বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে আগামী বৃহস্পতিবার এই রিটের আদেশের দিন ধার্য করেছেন। চলতি বছর বাংলাদেশ থেকে 6,000 ড্রাইভার নিয়োগের ঘোষণা দিয়েছে দুবাই ট্যাক্সি কোম্পানি। আজ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে কোম্পানির প্রতিনিধি দল এ তথ্য জানায়। সাক্ষাৎকালে মন্ত্রী এই উদ্যোগকে স্বাগত জানান এবং দক্ষ ড্রাইভার নিয়োগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রণালয় প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক কর্মীদের আর্থিক সংকটের কথা তুলে ধরেন। তিনি অভিবাসন খরচ কমিয়ে 1 লাখ টাকার মধ্যে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানান। বৈঠকে মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মোক্তার আহমেদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন গণমাধ্যম খাতে একটি স্বাধীন, দক্ষ ও গ্রহণযোগ্য কমিশন গঠনের উপর গুরুত্ব আরোপ করেছেন। আজ সচিবালয়ে টেলিভিশন এডিটর্স কাউন্সিল টিইসি নেতাদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, গণমাধ্যম পরিচালনায় কেবল নিয়ন্ত্রণমূলক দৃষ্টিভঙ্গি নয়, বরং জবাবদিহিমূলক ও প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তুলতে হবে। দীর্ঘদিনের ধারণাগত ঘাটতির কারণে এই খাতটি ব্যক্তি প্রভাব ও ক্ষমতায় বলয়ে পরিচালিত হয়েছে উল্লেখ করে মন্ত্রী একটি কোয়াসি জুডিশিয়াল কমিশন গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তবে এই কমিশন যেন কোনো ফ্যাসিস্ট সরকারের রাজনৈতিক হাতিয়ার না হয়ে ওঠে সেই বিষয়ে তিনি সতর্ক থাকার আহ্বান জানান। সরকার এ লক্ষ্যে সব পক্ষের সঙ্গে মতবিনিময় করছে। সভায় তিনি সরকারের পক্ষ থেকে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি সব অংশীজনকে নিয়ে একটি গ্রহণযোগ্য ঐক্যমত্য তৈরির আহ্বান জানান। গণমাধ্যম ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে সকল পক্ষেরই একটা ধারণাগত ঘাটতি আছে, কিন্তু এরকম একটা আধুনিক সভ্যতার প্রয়োজনীয় উপাদানকে কিভাবে প্রাতিষ্ঠানিক চরিত্র দিতে হয়, এই উদ্যোগ অথবা এই চিন্তাটা কোনো অংশীদারদের পক্ষ থেকেই তেমন একটা কিন্তু নেওয়া হয় নাই। একটা ক্ষমতাবান, স্বাধীন, দক্ষ, যোগ্য কোয়াসি জুডিশিয়াল কমিশন বা কর্তৃত্ব বা কর্তৃপক্ষ আমাদেরকে তৈরি করতেই হবে। মোটরসাইকেলের ওপর সম্ভাব্য কর আরোপের সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান। আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি সরকারের প্রতি এই আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, মোটরসাইকেলের মালিক ও চালকেরা সাধারণত কোনো সম্পদশালী মানুষ নন। জীবন ও জীবিকার তাগিদে অর্থাৎ তীব্র জীবন যুদ্ধে টিকে থাকতে তারা এই বাহনটি ব্যবহার করেন। রাজস্ব বৃদ্ধির প্রয়োজনে করের আওতা বাড়ানো যেতে পারে, তবে এসব সাধারণ ও পরিশ্রান্ত মানুষের ওপর অতিরিক্ত কর চাপানো মোটেও উচিত নয়। সরকারের এমন কোনো পরিকল্পনা থাকলে তা থেকে সরে আসার অনুরোধ জানিয়ে তিনি বলেন, অন্যথায় এটি একটি জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে। দেশের চামড়া শিল্পে 10 থেকে 12 বিলিয়ন ডলারের রপ্তানির সম্ভাবনা রয়েছে জানিয়ে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এই সম্ভাবনাকে ব্যর্থ হতে না দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেন, এই খাতে অর্থ বিনিয়োগ করলে প্রচুর রিটার্ন আসার সুযোগ রয়েছে। আজ শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন সংস্থা, গবেষক ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে চামড়া শিল্প খাতের উন্নয়নে সুপারিশ প্রদান ও কর্মপরিকল্পনা প্রণয়নে টাস্কফোর্সের 9ম সভায় মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, সেন্ট্রাল এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান সিইটিপি পুরোপুরি কার্যক্ষম করতে কারিগরি ত্রুটি সমাধান, বিদেশি সহযোগিতা গ্রহণ এবং শতভাগ কমপ্লায়েন্স নিশ্চিত করতে সব ধরনের সহায়তা দেবে সরকার। সভায় পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ ব্যাংক, বেজা, র্যাপিড ও চামড়া শিল্প মালিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। চালকের অদক্ষতা, অসচেতনতা, স্বেচ্ছাচারিতা এবং ত্রুটিযুক্ত যানবাহনের কারণে বাংলাদেশে বেশিরভাগ সড়ক দুর্ঘটনা ঘটছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। এছাড়া সড়কে চলাচলের ক্ষেত্রে জনগণের অসচেতনতা এবং একই সড়কে ছোট বড় বিভিন্ন ধরনের যান চলাচল দুর্ঘটনার অন্যতম কারণ বলে মনে করেন তিনি।
আজ রাজবাড়ীতে বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে চেক বিতরণ ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গণসচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সরকার 2,800 কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছে। এই প্রকল্পের আওতায় চালকদের প্রশিক্ষণ দেয়া, চোখ পরীক্ষা করা, প্রেসার পরীক্ষা করা, মাদকাসক্ত কিনা তা পরীক্ষা করা সহ বিভিন্ন কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে। এতে সড়ক দুর্ঘটনা অনেকটাই কমে আসবে। সড়ক দুর্ঘটনা নিয়ে আপনি বিশ্বাস করুন প্রায় 2800 কোটি টাকার নতুন প্রকল্প নেওয়া হয়েছে বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায়। সেখানে ড্রাইভারদেরকে প্রশিক্ষণ করা, ড্রাইভারদেরকে আপনার তার চোখ পরীক্ষা করা, ডায়াবেটিস পরীক্ষা করা, ড্রাগ অ্যাডিক্টেড কিনা সেটা পরীক্ষা করা, তারপর ধরেন তার প্রেশার পরীক্ষা করা, এইগুলি নিয়মিত করা হবে। তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, প্রায় 60,000 ড্রাইভারকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজায় অংশ নিয়েছেন। আজ বেলা 11:30টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক এই প্রতিমন্ত্রী জানাজা অনুষ্ঠিত হয়। দেশের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজ লিমিটেড অ্যান্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন মিজানুর রহমান সিনহা। জানাজায় ইমামতি করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র পেশ ইমাম আবু রায়হান। এছাড়াও জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ মন্ত্রিপরিষদ বিভাগের সদস্যরা জানাজায় অংশ নেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার এবং নিরাপত্তা ঘাটতির দায়ে প্রক্টরের পদত্যাগের দাবিতে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রোববার সকালে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন তারা। এ সময় প্রক্টোরিয়াল বডির বিরুদ্ধে দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ তোলেন আন্দোলনকারীরা। ধর্ষণ চেষ্টার ঘটনার পর গত 5 দিন ধরে বিক্ষোভ, মানববন্ধন ও বিভিন্ন কর্মসূচি পালন করছেন জাবি শিক্ষার্থীরা। তবে এখন অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ আরও বাড়ছে বলে জানান তারা। শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপের অভাব রয়েছে। এদিকে অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করতে প্রশাসনকে হুঁশিয়ারি দিয়েছেন জাকসু নেতারাও। তারা বলেন, দোষীদের বিচারের আওতায় না আনা হলে আন্দোলন আরও কঠোর হবে। কুমিল্লার চান্দিনায় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এর কুমিল্লার চান্দিনা বিকেন্দ্রীকৃত জেলা কার্যালয়ের উদ্যোগে নতুন অফিস উদ্বোধন ও জনবীমা ব্যবসা পরিকল্পনা ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের পিএলসি এর উপব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম। অনুষ্ঠানের শুরুতে কর্মকর্তা ও কর্মচারীরা প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান। পরে ফিতা কেটে নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হেলাল আহমেদ এবং ডেপুটি ভাইস প্রেসিডেন্ট ও কুমিল্লা এরিয়া প্রধান কামরুজ্জামান স্বপন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসিস্ট্যান্ট ও ভাইস প্রেসিডেন্ট ও চান্দিনা মনিটরিং ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, নতুন অফিস উদ্বোধনের মাধ্যমে চান্দিনা অঞ্চলের গ্রাহকরা আরও সহজ, দ্রুত ও আধুনিক বীমা সেবা পাবেন। রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া, পাটুরিয়া নৌরুট সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলা দুর্ভোগ লাঘবে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে গোয়ালন্দ প্রতিবাদ মঞ্চের আয়োজনে ঢাকা খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাস স্ট্যান্ড এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপি সাবেক সভাপতি সুলতান নূর ইসলাম মুন্নু মোল্লা, গোয়ালন্দ উপজেলা যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন ও উপজেলা ছাত্র দলের সভাপতি রেজাউল হাসান মিঠু সহ বিভিন্ন নেতাকর্মীরা। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রেখে আবারও বড় ধরনের সাফল্য অর্জন করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন বিজিবি। রোববার গোপন সংবাদের ভিত্তিতে জেলার হালুয়াঘাট এবং শেরপুরের ঝিনাইগাতি সীমান্ত এলাকায় পৃথক 2টি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মদ আটক করে বিজিবি জানায়, হালুয়াঘাট উপজেলার কুচপাড়া এবং শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার সন্দাকুড়া মোরামবাড়ি এলাকা দিয়ে ভারতীয় মদ পাচারের চেষ্টা করছিল চোরা কারবারিরা। এমন তথ্যের ভিত্তিতে বিজিবি অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মোট 393 বোতল অবৈধ মদ উদ্ধার করা হয়। এসব মদের আনুমানিক বাজার মূল্য 5,89,500 টাকা। সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর 2 সক্রিয় সদস্যকে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক করেছে কোস্টগার্ড।
একই সঙ্গে তাদের জিম্মি থাকা 4 জেলেকে উদ্ধার করা হয়েছে। রোববার সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, খুলনার দাকোপ থানা এলাকায় সুন্দরবনের ডাংমারি খাল সংলগ্ন এলাকায় আজ ভোরে অভিযান চালায় কোস্টগার্ড বেজ মংলা। অভিযানে করিম শরীফ বাহিনীর 2 সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি একনলা বন্দুক, 2টি দেশীয় একনলা বন্দুক এবং 24 রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। কোস্টগার্ড জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। গাজীপুরের শ্রীপুরের প্রহ্লাদপুর ইউনিয়নের মার্তা গ্রাম এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলা, ভয়ভীতি প্রদর্শন ও হত্যার হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন মোহাম্মদ হালিম মিয়া। শনিবার বিকেলে মার্তা বাজার শ্রমিক দলের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। শ্রমিক দলের নেতা হালিম মিয়া অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে জাকির হোসেন তাকে ও তার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। বিষয়টি একাধিকবার স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হলেও অভিযুক্তরা কোনো সমাধানে না গিয়ে উল্টো চাপ সৃষ্টি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের কাছে ঘটনা সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান। গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভাইস চ্যান্সেলর নিয়োগকে কেন্দ্র করে উত্তেজনা ও বিক্ষোভ অব্যাহত রয়েছে। ডক্টর মোহাম্মদ ইকবালকে ডুয়েটের নতুন ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ দেওয়ার পরপরই তা প্রত্যাখ্যান করেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া আন্দোলন রোববারও চলতে থাকে। পূর্ব ঘোষিত লাল কার্ড কর্মসূচি পালন করতে সকালে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে জড়ো হন। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে 2 পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়। আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, বহিরাগত কিছু ব্যক্তি এসে তাদের উপর হামলা চালিয়েছে। শিক্ষার্থীদের প্রধান দাবি হলো ডুয়েটের ভাইস চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকেই নিয়োগ দিতে হবে। দেশের বিদ্যমান বিপুল সম্পদকে যথাযথভাবে কাজে লাগিয়ে আগামী দিনে কৃষিভিত্তিক অর্থনীতিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। রোববার সকালে পাবনার সাঁথিয়া উপজেলার অবস্থিত বেঙ্গল মিট প্রসেসিং ইন্ডাস্ট্রি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, প্রান্তিক পর্যায়ে কৃষকরা কিভাবে তাদের উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে এবং দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণ করা যায়, সে লক্ষ্যে সরকার কাজ করছে। একই সঙ্গে প্রান্তিক কৃষক ও জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং কৃষি খাতকে আরও লাভজনক খাতে পরিণত করাই সরকারের অগ্রাধিকার। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ আবদুল্লাহ ও পাবনা 2 আসনের সংসদ সদস্য সেলিম রেজা হাবিব সহ অনেকে। কুষ্টিয়া দৌলতপুরে খলিশাকুণ্ডি ইউনিয়নের শ্যামপুর কারিগরপাড়া গ্রামে প্রায় 40টি তাঁতি পরিবার দীর্ঘদিন ধরে চলাচলের কোনো রাস্তা না থাকায় চরম দুর্ভোগে জীবনযাপন করছে। স্বাধীনতার আগ থেকেই ওই এলাকায় বসবাস করে আসা এসব পরিবার বর্তমানে প্রায় 5 শতাধিক মানুষের একটি সম্প্রদায় গড়ে তুলেছে। স্থানীয় তাঁতি রবকুল হোসেন, শাহজাহান আলী, রেবেকা খাতুন সহ একাধিক বাসিন্দা জানান, গ্রামে যাতায়াতের নির্দিষ্ট রাস্তা না থাকায় বিশেষ করে বর্ষা মৌসুমে তাদের চরম দুর্ভোগ পোহাতে হয়। স্কুলগামী শিশুদের নিয়মিত যাতায়াত ব্যাহত হচ্ছে। পাশাপাশি দৈনন্দিন কাজে ব্যবহৃত জিনিসপত্র বহন করাও কঠিন হয়ে পড়ছে। এদিকে রোববার সকালে দৌলতপুর উপজেলা তাঁতি দলের সভাপতি রেদওয়ানুর রহমান সূর্যা ও সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম রিপন স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। ঈদুল আজহাকে সামনে রেখে সিরাজগঞ্জে নিজস্ব জায়গায় গরুর হাটের অস্থায়ী ইজারা প্রদান এবং হাট পুনর্স্থাপনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। রোববার জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেন। মানববন্ধনে বক্তারা জানান, সিরাজগঞ্জ কাজীপুর আঞ্চলিক সড়ক 4 লেনে উন্নতিকরণের সময় সদর উপজেলার খোকসাবাড়ি ইউনিয়নের ঐতিহ্যবাহী শালুয়া ভিটা গরুর হাট উচ্ছেদ করা হয়। পরবর্তীতে স্থানীয়রা নতুন করে হাট স্থাপনের জন্য নিজেদের জমি জেলা প্রশাসনের কাছে রেজিস্ট্রি করে দেন। তবে ওই স্থানটি এখনও হাট ফেরিভুক্ত না হওয়ায় হাট স্থাপন ও ইজারা দেওয়া সম্ভব হয়নি। বক্তারা অভিযোগ করেন, এই সুযোগে একটি মহল ইজারাবিহীনভাবে হাট পরিচালনা করছে। নীলফামারী জেলার নবাগত পুলিশ সুপার ফরহাদ হোসেন খান সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
রোববার সকালে নীলফামারী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। মতবিনিময় সভায় সাংবাদিকরা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক সমস্যা, চুরি ডাকাতি, ভিসা প্রতারণা চক্র, সড়ক নিরাপত্তা এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে বিভিন্ন সমস্যার বিষয় তুলে ধরেন। এ সময় নবাগত পুলিশ সুপার ফরহাদ হোসেন খান বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবে। তিনি মাদক ও অন্যান্য অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি জনগণের আস্থা অর্জনে মানবিক পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার আশ্বাস দেন। কুষ্টিয়া দৌলতপুরে পৃথক অভিযানে ভারতীয় বিভিন্ন মাদকদ্রব্য ও নিয়ন্ত্রিত ওষুধ সহ 2 জনকে আটক করেছে বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাতে বিজিবি 47 কুষ্টিয়া ব্যাটালিয়ন অভিযান চালিয়ে গোলাম মাওলার আমবাগান এলাকায় কেয়ামত আলীর ছেলে মোহাম্মদ সামিরুজ্জামান হিটুকে আটক করা হয়। তার কাছ থেকে 100 পিস ডেক্সামেথাসন এবং 31 পিস ট্যাপেন্ডেন্টল ট্যাবলেট উদ্ধার করা হয়। একই রাতে মোহাম্মদপুর মাঠ এলাকার অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় 900 পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, 1000 পিস সাইপ্রোহেপটাডিন ট্যাবলেট, 11 প্যাকেট কীটনাশক এবং 116 প্যাকেট বিড়ি উদ্ধার করা হয়। এছাড়া ভোরে পশ্চিম দক্ষিণ ফিলিপনগর এলাকায় অভিযান চালিয়ে রকি হোসেন নামের এক ব্যক্তিকে হেরোইন সহ আটক করা হয়। ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের পৃথক ও বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী ও জুয়ারি সহ মোট 21 জনকে আটক করা হয়েছে। সাভার, আশুলিয়া ও ধামরাই সহ বিভিন্ন এলাকায় এই অভিযানকে কেন্দ্র করে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ডিবি উত্তর জানায়, অভিযানে নেতৃত্ব দেন ডিবি উত্তরের অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম। এ সময় বিশেষ অভিযানে মোট 7 জন মাদক কারবারি, 4 জন ছিনতাইকারী এবং 10 জন জুয়ারিকে আটক করা হয়। অভিযুক্তদের কাছ থেকে ইয়াবা, হেরোইন এবং মাদক বিক্রির নগদ অর্থ জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও জানায় ডিবি উত্তর। চট্টগ্রাম জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও সন্ত্রাস বিরোধী কার্যক্রম জোরদার এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম। রোববার দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জনগণের আস্থা অর্জনে গণমাধ্যম একটি গুরুত্বপূর্ণ অংশীদার। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কার্যকর ভূমিকা রাখে। মতবিনিময় সভায় চট্টগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নোয়াখালীর সুবর্ণচরের কাটাখালী ঘাট এলাকায় নদী ভাঙন পরিস্থিতি পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি। রোববার দুপুরে তিনি ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন। পরিদর্শন শেষে তিনি বলেন, বৃহত্তর নোয়াখালীর মানুষ দীর্ঘদিন ধরে নদী ভাঙন, প্লাবন ও বন্যা সহ প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে সংগ্রাম করে বসবাস করছে। জনগণের দুর্ভোগ ও দুর্দশা লাঘবে যা যা করা দরকার সব ধরনের উদ্যোগ গ্রহণের বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী অর্থ বছরেই মেঘনা নদীর ভাঙন রোধে স্থায়ী সমাধানের উদ্যোগ বাস্তবায়নের দিকে অগ্রগতি হবে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম ও জেলা পুলিশ সুপার এটিএম মোশাররফ হোসেন সহ অনেকে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন বিভাগে হামের উপসর্গে চিকিৎসাধীন অবস্থায় লিজা নামে আরও এক শিশু মৃত্যু হয়েছে। লিজা ঠাকুরগাঁও সদর উপজেলার মাহবুব আলমের মেয়ে। শনিবার রাতে তার মৃত্যু হয়। বিষয়টি রোববার দুপুরে নিশ্চিত করেন হাসপাতালের শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার আ.ন.ম তানভীর চৌধুরী নোমান। এ নিয়ে রংপুর বিভাগে হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5 জনে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী গত 30 মার্চ থেকে এ পর্যন্ত মোট 1138 জন শিশু হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে। গত 24 ঘন্টায় নতুন করে আরও 23 জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এর মধ্যে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে 5 জন, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে 8 জন এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে 10 জন ভর্তি হয়েছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে মোট 75 জন রোগী।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের আয়োজনে ভূমি সেবা মেলা উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু সাইদ। তিনি জানান, আগামী 19 মে থেকে 21 মে পর্যন্ত 3 দিন ব্যাপী এই মেলা অনুষ্ঠিত হবে। মেলায় ভূমি সেবা সংক্রান্ত বিভিন্ন স্টল থাকবে, যেখানে নাগরিকরা সরাসরি ভূমি বিষয়ক নানা সেবা গ্রহণ করতে পারবেন। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং সেবা প্রক্রিয়াকে সহজ ও স্বচ্ছ করতে এই মেলার আয়োজন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদা আক্তার, সিনিয়র সহকারী কমিশনার মানস চন্দ্র দাস সহ অন্যান্য কর্মকর্তারা।